2025 সালে কি নতুন সিলেবাসে নেট পরীক্ষা হবে? যারা নতুন নেট পড়াশোনা শুরু করতে চাও তারা কিভাবে পড়াশোনা শুরু করবে? ভাইরাল হওয়া যে পিডিএফটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেটি কি আসলে নতুন সিলেবাস? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে। হ্যালো অ্যাসপিরেন্টস, তোমরা দেখছো স্টাডি রুম ইউটিউব চ্যানেল। আমি দুর্লভ আছি তোমাদের সাথে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। যারা নেট পড়াশোনা শুরু করছো তারা একটা বিষয় নিয়ে ভীষণ ভীষণ কনফিউজ যে তারা আসলে কোন সিলেবাসে পড়াশোনাটা করবে। ভাইরাল হওয়ার যে নেট পিডিএফটা আমরা ঘুরে বেড়াচ্ছে, নেট সিলেবাসে যে পিডিএফটা ঘুরে বেড়াচ্ছে, সেটাকে যদি আসল সিলেবাস ধরে নেই তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন বেশ কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। তো আজকের আমরা এই ভাইরাল হওয়া পিডিএফটা এবং বর্তমানে যে সিলেবাসটা রয়েছে এই দুটো সিলেবাসকে তুলনামূলক আলোচনা করে দেখাবো যে যারা নতুনভাবে পড়াশোনা শুরু করতে চাও নেট বিষয়ে তারা কিভাবে পড়াশোনা শুরু করবে এবং তাদের কিভাবে কোন কোন বিষয়গুলো আগে পড়ে নেওয়া উচিত। কারণ তোমরা প্রত্যেকেই জানো যতক্ষণ না পর্যন্ত এনটিএ বিজ্ঞপ্তিতে জানাচ্ছে যে তাদের নতুন সিলেবাসটা কি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো সিলেবাসকে অরিজিনাল সিলেবাস বলে মেনে নিতে পারি না। কিন্তু সিলেবাসটা পুরনোই থাকবে নাকি চেঞ্জ হয়ে নতুন হবে? 2025 সালে জুনে এবং ডিসেম্বরের পরীক্ষাটা কি নতুন সিলেবাসে দিতে হবে? এ নিয়ে আমাদের মনে হাজারো 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 প্রশ্ন। তো এই সমস্ত প্রশ্নকে একটু দূরে সরিয়ে রেখে তোমরা ধরে নাও যে সিলেবাসটা চেঞ্জ হচ্ছে। এটা ধরে নেই তোমরা এই ভিডিওটা দেখো এবং আমি বলে দিচ্ছি যে কি করে তোমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা প্রথমেই চলে এসেছি ভাইরাল হওয়া সিলেবাসটাতে। সেখানে দেখো তোমরা দেখতে পাবে যে এই প্রথমে যে ইউনিট ওয়ানে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ রয়েছে প্রাচীন মধ্য নব্য ভারতীয় আর্য ভাষা ধ্বনিতাত্ত্বিক উপতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে, বাংলা ভাষার উদ্ভব রয়েছে, প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভাষা ধ্বনিতাত্ত্বিক উপতাত্ত্বিক পরিবর্তন রয়েছে, বাংলা ভাষা আঞ্চলিক উপভাষা রয়েছে, বাংলা ভাষা ধ্বনিতত্ত্বের মধ্যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, শ্রেণীবিভাগ, অক্ষরের গঠন, ধ্বনি পরিবর্তন, অর্থ পরিবর্তন রয়েছে। বাংলা ভাষার রূপতত্ত্বের মধ্যে সমাস, সন্ধি, পদ পরিবর্তন, কারক, প্রবাদ পরিবর্তন, বাগধারা, শব্দভাণ্ডার, লিঙ্গ, বচন, পুরুষ এগুলো রয়েছে। এটা কিন্তু ভাইরাল হওয়া যে সিলেবাসটা সেই সিলেবাসটার কথা কিন্তু বলছি। এইবার দেখো আমাদের বর্তমান সিলেবাসে কি রয়েছে। বর্তমান সিলেবাসেও কিন্তু প্রাচীন ও মধ্য ভারতীয় নবভারতীয় আর্য ভাষার যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটা কিন্তু আছে, অর্থাৎ এটা পড়তে হচ্ছে। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটাও কিন্তু আমাদের পড়তে হচ্ছে। প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বিবর্তনটা আমাদের পড়তে হচ্ছে। বাংলা ভাষা আঞ্চলিক উপভাষাটাও আমাদের পড়তে হচ্ছে। বাংলা ভাষা ধ্বনিতত্ত্বের মধ্যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, শ্রেণীবিভাগ, অক্ষর গঠনের প্রকৃতি, ধ্বনি পরিবর্তন এটা আমাদের পড়তে হচ্ছে। বাংলা ভাষার উপতত্ত্বের মধ্যে সন্ধি, সমাস, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, পদ পরিচয় এবং শব্দভাণ্ডার, শব্দ পরিবর্তন ধারা কিন্তু পড়তে হচ্ছে। তাহলে অতিরিক্তভাবে কি যুক্ত হয়েছে? অতিরিক্তভাবে দেখো যুক্ত হয়েছে কারক, প্রবাদ প্রবচন, বাগধারা। কারক, প্রবাদ প্রবচন, বাগধারা অতিরিক্তভাবে যুক্ত হয়েছে, খুব ভালো কথা। তারপর আর একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে যেটা ভাইরাল সিলেবাস সেখানে দেখো একবার বলেছে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, আবার বলেছে বাংলা ভাষার উদ্ভব। একই বক্তব্য পরপর দুবার কিন্তু দিয়ে দিয়েছে। তো ভাইরাল হওয়া সিলেবাসটা যে আসল নয় বা হওয়া উচিত নয় তার একটা কারণ হচ্ছে এটা যে বাংলা ভাষার উদ্ভব এবং উৎপত্তি ও ক্রমবিকাশ এটা বারবার দুবার কিন্তু দেওয়া, যারা বিশেষজ্ঞ কমিটি তারা অন্ততপক্ষে দুবার এটা দেবে না, একবারই কিন্তু দেবে। ঠিক আছে। আর একটা কথা, সে যদি ধরে নেই তর্কের ক্ষেত্রে যদি ধরে নেই যে ভাইরাল হওয়া সিলেবাসটাই আমাদের বর্তমানে নতুন সিলেবাস হিসেবে আসতে চলেছে, তাহলেও কোনো কথা নেই, সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ ভাষার যে উদ্ভব এবং বিবর্তন এবং ভাষা সংক্রান্ত ইউনিট 1 এটা বর্তমানেও পড়তে হচ্ছে এবং আগামী ভবিষ্যতে যে নতুন সিলেবাসটা হবে সেখানেও পড়তে হবে এবং বর্তমান সিলেবাসের আগে যে সিলেবাসটা ছিল সেখানেও ছিল। অর্থাৎ আমাদেরকে প্রথমেই ইউনিট 1টা ভালো করে পড়ে ফেলতে হবে। ইউনিট 1-এর পরিবর্তন কোনো দিনই হবে না, দরকার পড়লে কিছুটা সংযোজন হতে পারে, যেরকম কারক, প্রবাদ প্রবচন, বাগধারার সংযোজনটা এখানে ঘটেছে সেই সংযোজনটা ঘটতে পারে বা ঘটলে ভালোই হয় বা ঘটা উচিত বলে আমি মনে করি। তাই
যারা নতুনভাবে পড়াশোনা শুরু করছো, নতুনভাবে নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা সবার আগে ইউনিট 1 পড়া শুরু করো। ঠিক আছে? আর আর কোনো দিকে তাকাতে হবে না, সবার আগে শুরু করো ইউনিট 1। এ প্রসঙ্গে তোমরা জানিয়ে রাখি যে তোমরা দেখছো স্টাডি রুম ইউটিউব চ্যানেল, আর এই চ্যানেলে নেটের সমস্ত বিষয়ের উপর ব্যতিক্রমধর্মী আলোচনা কিন্তু আপলোড করা হয়। ব্যতিক্রমধর্মী আলোচনা একথা কিন্তু শুধু আমি বলছি না, বলছে এই চ্যানেলে যারা ক্লাস করে, যারা এই ক্লাসগুলো দেখেছে আমার, তারাই কিন্তু বলছে। আমি তোমাদেরকে তার কিছু নমুনা বা এই চ্যানেলে যে ক্লাস দিয়ে আমার যা পুরস্কার, সেই কমেন্টগুলো আমি তোমাদের কিছু দেখিয়ে দিই। আমাদের চ্যানেল সম্পর্কে, আমাদের চ্যানেলের ক্লাস সম্পর্কে দ্রুত কিছু মন্তব্য আমরা দেখে নেই। যেমন রেশমা খাতুন ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতাটি ক্লাস করে মন্তব্য করেছে, এত সুন্দর করে আলোচনা আমি কোনো ভিডিও দেখিনি। জানি না ইউটিউবে আরও অনেক ক্লাস রয়েছে, আরও অনেক ভিডিও রয়েছে তত্ত্ব কবিতার উপর, তার থেকে এটা কতটা ভালো করতে পেরেছি বা আমি সত্যি তোমাদেরকে হেল্প করতে পেরেছি কিনা একটা ভালো আলোচনার মধ্যে দিয়ে, একটা ব্যতিক্রমধর্মী আলোচনার মধ্যে দিয়ে যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে সত্যি সেটা আমার পক্ষে একটা পুরস্কার বলা যেতে পারে। মুক্তধারা নাটকের, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকের প্রথম পর্ব আলোচনা দেখে মৌমিতা সরকার মন্তব্য করেছে অসাধারণ আলোচনা। বিমল করের ইঁদুর গল্পের আলোচনা দেখে পার্বতী দাস মন্তব্য করেছে, এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর কোনো প্রবলেম থাকে না পড়াটা কমপ্লিট করে নিতে। এইভাবে নেটের সিলেবাস ধরে ধরে আলোচনা করে দিলে খুব উপকৃত হব। অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু নেটের সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা ভিডিও মানে সিলেবাসের উপরে, টপিকের উপরে আলোচনা আমরা দিয়ে থাকি। মাঝখানে কিছুটা সময় আমি দিতে পারিনি, এখন থেকে আবার আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসতে ইউটিউব চ্যানেলে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতা ক্লাস দেখে একজন মন্তব্য করেছে, শরীফ শেখ মন্তব্য করেছে, বড়দিন কবিতাটা আলোচনা করুন। অবশ্যই আমি বড়দিন কবিতার আলোচনা নিয়ে আসবো, আমি একটু ওয়েট করছি দেখি নতুন সিলেবাস আসে কি না। আচ্ছা, বিমল করের ইঁদুর দেখে একজন মন্তব্য করেছে, কী আছে, বিনোদ দাস সম্ভবত, বা পৌলমী দাস, মানে পৌলমী বিন্দাস কিছু একটা হবে এটা। মিউজিক দেবেন না, ভিডিওটা শোনা যায় না। হ্যাঁ, অবশ্যই এই ইঁদুর মানে আলোচনা করতে গেলে মিউজিক দেওয়া হয়ে গেছিলো, তো আমি এরপর থেকে আর কোনো ভিডিওতে মিউজিক দেই না। তো এখানে নাম নেই, একজন মন্তব্য করেছে, বাহ বাহ এত সুন্দর আলোচনা, অবাক, রীতিমতো মুগ্ধ। জানি না ইঁদুর গল্পের আলোচনাটা অনেকেরই ভালো লেগেছে, অনেকেই আমাকে পার্সোনালি বলেছে যে ইঁদুর গল্পের আলোচনাটা স্যার আপনি খুব ভালো করেছেন। তো যাই হোক, ভালো লাগলে খুবই ভালো লাগবে, আমার খাটনিটা সার্থক। আচ্ছা, ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতাটা ক্লাস দেখে একজন মন্তব্য করেছে, এত সুন্দর করে আলোচনা আমি কোনো ভিডিওতে দেখিনি। আচ্ছা, বিমল করের ইঁদুর দেখে মন্তব্য করেছে একজন, দুর্দান্ত আলোচনা। মুক্তধারার প্রথম ভিডিওটা দেখে মন্তব্য করেছে, খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতা দেখে একজন মন্তব্য করেছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো স্যার। মুক্তধারা দ্বিতীয় পর্ব দেখে একজন মন্তব্য করেছে, ভালো আলোচনা করেছেন, খুব সুন্দর হয়েছে, গানের তাৎপর্য আলোচনা ছিল এই ভিডিওতে। ঈশ্বর গুপ্তের তত্ত্ব কবিতা দেখে বলেছে, খুব ভালো আলোচনা, থ্যাংক ইউ সো মাচ দাদা। আরেকজন নির্বাস 2 দ্বিতীয় ভিডিওতে দেখে একজন মন্তব্য করেছে, থ্যাংক ইউ। বিমল করে ইঁদুর দেখে মন্তব্য করেছে, ভালো হয়েছে স্যার, ভালো লাগলো। বিমল করে ইঁদুর দেখে একজন মন্তব্য করেছে, খুব ভালো বোঝান, জানি না ভালো বোঝাতে পারি কি না, তবে চেষ্টা করে যাই। দেখো তোমাদের যদি উপকার হয়, আমার খাটনিটা সার্থক হবে তাহলে। নির্বাস উপন্যাসের তৃতীয় পর্ব দেখে একজন মন্তব্য করেছে, পরে আলোচনাটা দিলে খুব সুবিধা হয়। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি তৌহিদ পারভিনকে যে নির্বাস উপন্যাসের আমি এই 3টি আলোচনা যে দিয়েছি, ভিডিও আপলোড করেছি, এই 3টি যথেষ্ট আলোচনা। এরপরে যেটুকু পড়তে হবে সেটা নিজেকেই পড়তে হবে। এরপরে নির্বাস সম্পর্কে আর কোনো ভিডিও এখানে আপলোড হবে না, বা আমি আর কোনো ক্লাস নেব না। 3টা যেটা দিয়েছি আমি, সেটা আমার মনে হয় এই মানে 1, 2, 3 যে 3টা ভিডিও রয়েছে, 3টা ভিডিও দেখে নিজে পড়াশোনা করলে আমার মনে হয় নির্বাস একদম সম্পূর্ণটা সহজ হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা চলে যাই সিলেবাসটা আলোচনায়। ভাইরাল হওয়া সিলেবাস অনুযায়ী আমাদের যে মধ্যযুগ, সেই মধ্যযুগে চর্যাপদ থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন, জন্মক্ষণ, দানক্ষণ, কালিয়া দমনক্ষণ, রাধা বিরহ, এই খণ্ডগুলোর মধ্যে একটু চেঞ্জ এসেছে। বৈষ্ণব পদাবলী আছে। মঙ্গল কাব্য, বিজয়গুপ্তের মনসা মঙ্গল খণ্ডে চেঞ্জ এসেছে। কবিকঙ্গন, মুকুন্দ রাম চক্রবর্তীর বণিক খণ্ড,
হওয়া উচিত মুকুন্দ চক্রবর্তী। বিশেষজ্ঞ কমিটির দ্বারা কৃত সিলেবাস হলে এই মুকুন্দ রামটা সম্ভবত আসতো না। ঠিক আছে, রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন চাষপালা আগেও ছিল, ভারতচন্দ্র অন্নদামঙ্গল প্রথম খণ্ড আগেও ছিল, চৈতন্য জীবনীকাণ্ড, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আদিখণ্ড, কৃষ্ণদাস চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের মধ্যলীলা, অনুবাদ সাহিত্যের মধ্যে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, কীর্তিবাসের রামায়ণ আদিকাণ্ড লঙ্কাকাণ্ড, কাশীরাম দাসের মহাভারত আদিপর্ব সহাভারত বনপর্ব বিরাট পর্ব, এই ইয়েগুলোর মধ্যে একটু কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যে মধ্যযুগ থেকে কিন্তু অবশ্যই কিন্তু পড়তে হবে, এবং মধ্যযুগ থেকে চেঞ্জ হওয়ার মতন তেমন কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে, মধ্যযুগটা আমি যদি বলি যে মধ্যযুগ থেকে এখন যদি পড়ো, মানে সিলেবাসটা ফাইনাল সিলেবাস হাতে আসার আগে মধ্যযুগ থেকে যদি কিছু পড়তে হয়, তাহলে যেটা পড়বে সেটা হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটা পড়বে। তাহলে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য পড়বে, কারণ এটা চেঞ্জ হবে না, এটা পড়তেই হবে। মানে এটা বর্তমান সিলেবাসও আছে, এই সিলেবাসটা আগে যে পুরনো সিলেবাস ছিল সেখানেও ছিল, এবং যদি নতুন সিলেবাস হয় সেখানেও থাকতেই হবে। মানে এই ভাইরাল পিডিএফটা সত্যি বা মিথ্যা যাই হোক না কেন বা ফলস হোক না কেন, এইটা কিন্তু থাকবেই, এটা পাল্টাবে না। তাই এটা তোমরা কিন্তু আগে পড়ে ফেলতে পারো। ঠিক আছে, আর যেটা পড়ে ফেলতে পারো সেটা হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আর কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। ঠিক আছে, এখানে আদিখণ্ড আর মধ্যলীলা যে রয়েছে, হ্যাঁ, এটাই থাকা উচিত হিসেব অনুযায়ী। ঠিক আছে, আর যেটা পড়তে পারো সেটা হচ্ছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, এটাও পরিবর্তন হওয়া উচিত না। কীর্তিবাস রামায়ণ আর হচ্ছে মহাভারত, এ দুটো এখন পড়া দরকার নেই, কি ফাইনালে কি আসছে আগে দেখা যাক, তারপরে সেটা দেখা যাবে। ঠিক আছে, আর চর্যাপদটা কোনোভাবেই পরিবর্তন হবে, সবসময়ের জন্য থাকবেই, তাই চর্যাপদটা ডিটেলসে পড়ে ফেলো। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তনটা ভালোভাবে পড়ো। এখানে দেখো জন্মখণ্ডটা পড়তেই হবে, কারণ শ্রীকৃষ্ণ কীর্তন এর আগেও ছিল, বর্তমানে সিলেবাসও আছে এবং আগামী সিলেবাসও থাকবে। তাই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যদি কোনো চেঞ্জ করতে হয়, পরবর্তী খণ্ডগুলো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, জন্মখণ্ড আর রাধা বিরহ খণ্ড সাধারণত চেঞ্জ হওয়ার কথা না, তাই এই দুটো খণ্ড আগে পড়ে ফেলো, আর মাঝে কি থাকছে কি পরিবর্তন হচ্ছে সেটা আসুক, দেখা যাক, তারপরে হবে। বৈষ্ণব পদাবলী এটা থাকবেই, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই বৈষ্ণব পদাবলীর মানে চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস এবং বলরাম দাস, এই যে চারজন এখানে রয়েছে। আর এখানে জ্ঞানদাসকে আমি দেখতে পাচ্ছি না, কেন জ্ঞানদাসকে বাদ দেওয়া হলো এটা কিন্তু মানে আমার জানা নেই, এবং এই বিশেষজ্ঞ কমিটি জ্ঞানদাসকে বাদ দিতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। জ্ঞানদাসকে থাকা উচিত, যেহেতু জ্ঞানদাস বাদ দিয়েছে সেহেতু এই জ্ঞানদাস বাদ দেওয়ার জন্যই আমার মনে হচ্ছে যে এই মানে ভাইরাল হওয়া সিলেবাসটা আসল সিলেবাস নয়। জানি না, দেখা যাক কী হচ্ছে। তো এই যে চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, বলরাম দাস, জ্ঞানদাস, এটা সবাইকে পড়তে হবে, এবং এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। আচ্ছা, এবার আমরা চলে যাই শাক্তপদী রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, এই যে কমলাকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন, এটা পড়তে হবে, এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ময়মনসিংহ গীতিকাও পড়তে হবে, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না। এইবার কাব্য কবিতার মধ্যে দেখো কাব্য কবিতা যে এখানে যেটা রয়েছে, ঈশ্বর গুপ্তের বড়দিন, তুপসে মাছ, স্নানযাত্রা, পিঠেপুলি, তত্ত্ব, পাঁটা, আনারস, হ্যাঁ, এটা পুরনো সিলেবাসে যা ছিল, হ্যাঁ, সেটাই কিন্তু রয়েছে। হ্যাঁ, এবার এ বিষয়ে আমি বলতে পারি যে যদি কাব্য মানে সিলেবাসটা চেঞ্জ হয়ে থাকে, তো ঈশ্বর গুপ্তকে বাদ দিতেও পারে, আবার রাখতেও পারে। তো রাখার সম্ভাবনা বেশি, থাকলে এই কটা আমরা পড়তেই পারি এখনও। ঠিক আছে, মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য এখানে রয়েছে, ছিল আগে হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এবার মেঘনাদ বধ কাব্য হচ্ছে, একটা জিনিস মনে রাখবে যে মেঘনাদ বধ কাব্য হচ্ছে আমাদের একমাত্র সাহিত্যিক মহাকাব্য। এটাকে বাদ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, এটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন আছে। অবশ্যই বীরঙ্গনা কাব্যটা পত্রকাব্য, আমাদের বাংলা ভাষার একটা উল্লেখযোগ্য পত্রকাব্য। হ্যাঁ, এটা নিয়ে নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, এটা আমি বলছি না, কারণ বর্তমান যে সিলেবাসটা রয়েছে তার আগের সিলেবাসে কিন্তু বীরঙ্গনা বধ কাব্যও ছিল, বীরঙ্গনা কাব্যও ছিল। বলা যায় না নতুন সিলেবাসে মেঘনাদ বধ কাব্য, বীরঙ্গনা কাব্য দুটোই দিতে পারে, কিন্তু মেঘনাদ বধ কাব্যকে বাদ দেবে এটা আমার কিন্তু মাথায় ঢুকছে না, বা হওয়া উচিত না বলে আমি মনে করি, অন্তপক্ষে আমি যতটুকু বুঝি। ঠিক আছে, তো এটা আর আপাতত তোমাদের পড়ার দরকার নেই যারা নতুন পড়াশোনা শুরু করছো। তোমরা বিহারীলাল চক্রবর্তী সারদা মঙ্গল যদি দেখো, আগে ছিল সাদের আসন, এখন করে দিল সারদা মঙ্গল। এখানেও এই পাল্টাতে পারে,
স্বাধীন আসন থেকে সারদা মঙ্গল স্বাধীন আসন হতেই পারে। তো এখানে কী হয় বলা যাচ্ছে না, ঠিক আছে। আগের সিলেবাসে মানে এই বর্তমান সিলেবাসে আগের সিলেবাসে কিন্তু সারদা মঙ্গল এবং স্বাধীন আসন দুটোই ছিল, ঠিক আছে। তো এখন দেখা যাক কী হচ্ছে নতুন সিলেবাসে। বাকি যে কবিদের নাম রয়েছে এখানে বেশ কিছু কবিতাগুলো বর্তমান সিলেবাসের সঙ্গে মিল রয়েছে এবং নতুন নতুন কিছু সিলেবাস ঢোকানো হয়েছে। আমি আর সেটা নিয়ে সময় নষ্ট করছি না এই ভিডিওর, ঠিক আছে, কারণ আমরা এখন এটা পড়বো না, নতুন সিলেবাসের দিক তারপরে বা যারা, কারণ আমি বলছি নতুন সিলেবাস নতুন পড়াশোনা শুরু করছো তারা কী কী পড়বে আগে। উপন্যাস নকশা এখানেও আমি কিন্তু দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। প্রায় আলাদা ঘরে দুলাল এসেছে, আগে হুতুম কালীপুরের সঙ্গে হুতুম পেঁচার নকশা ছিল, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল এসেছে, আগে ছিল বিষবৃক্ষ। এইবার কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে বর্তমান সিলেবাসের আগের সিলেবাস অর্থাৎ 2019 সালের আগের সিলেবাসে কৃষ্ণকান্তের উইল এবং বিষবৃক্ষ দুটোই ছিল, মাঝখানে বর্তমান সিলেবাসে কিন্তু বিষবৃক্ষ আনা হয়েছিল, কৃষ্ণকান্ত বাদ দেওয়া হয়েছিল। আবার ভাইরাল সিলেবাস দেখা যাচ্ছে বিষবৃক্ষ বাদে কৃষ্ণকান্তের উইল আনা হচ্ছে, হ্যাঁ, তাই এখানে কিন্তু কনফিউশনের ব্যাপার আছে, ঠিক আছে। তো এখানে বলা যায় না, দুটোই দিতে পারে, আবার যে কোনো একটাও দিতে পারে। তো আবার এখানে দেখা যাচ্ছে শরৎচন্দ্র শ্রীকান্ত দ্বিতীয় পর্ব আনা হয়েছে। বিভূতিভূষণের ইছামতি আগের সিলেবাসে ছিল, বর্তমান সিলেবাসে ছিল না, বিভূতিভূষণের পথের পাঁচালী চলে এসেছিল, সেখানে আবার ইছামতিকে ব্যাক করে আনা হচ্ছে। হ্যাঁ, এটা কেন হচ্ছে জানি না, যদিও এই সিলেবাসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তারপরে ধাত্রীদেবতা আগের পুরনো সিলেবাসে ছিল, বর্তমান সিলেবাসে ছিল না, বর্তমান সিলেবাসে তারাশঙ্করের রাধা উপন্যাস ছিল, আবার ধাত্রীদেবতাকে ব্যাক করে নিয়ে আসা হচ্ছে। ফণীশ্বর রেণুর ময়লা আঁচলে এতে নতুন ঢোকানো, শরদিন্দু বধ তুমি সন্ধ্যার মেঘ নতুন ঢোকানো, অদ্বৈতময় তিতাসী নদীর নাম বর্তমান সিলেবাসে আছে, মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার নতুন ঢোকানো, সমাজস্বরূপ প্রজাপতি নতুন ঢোকানো, তিলোত্তম রি প্রথম মানে নতুন ঢোকানো। তো যাই হোক, এগুলো আমরা এখন বর্তমানে পড়বো না, উপন্যাসও পড়বো না, ছোট গল্প আমরা কিন্তু পড়বো না, কারণ ছোট গল্প কিছু ঢোকানো হয়েছে কিছু পাল্টানো হয়েছে, এটা আমরা পড়বো না, ঠিক আছে। নাটক প্রহসনও কিন্তু আমরা পড়বো না এখন, আগে দিক তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে, একটু সময় নিই আমরা, ঠিক আছে। সামনে জানুয়ারিতে 9 তারিখে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, যে দ্বিতীয় সপ্তাহে যে পরীক্ষা নেটের পরীক্ষা রয়েছে, 9 তারিখে বাংলার পরীক্ষা রয়েছে। তো এবার এই পরীক্ষাটা আগে হয়ে যাক, তারপরে নতুন নোটিশ কী আসছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা দেখব, ঠিক আছে। পরীক্ষা হয়ে গেলেই যদি নতুন সিলেবাসে পরীক্ষা হয় 2025 জুনে এবং ডিসেম্বরে, তাহলে এই জানুয়ারির নেটের পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু সিলেবাসটা ঘোষণা করে দেবে, এটাই আমরা আশা করতে পারি। রবীন্দ্র সাহিত্য আমরা এখন বর্তমানে পড়ছি না, ঠিক আছে। এবং শেষে কিন্তু এটা বলা রয়েছে যে 7, 8, 9 এবং 10 একই থাকবে, ঠিক আছে। এবার 9, 8, 10 একই থাকবে বলতে এখানে তো শেষে রবীন্দ্র সাহিত্যের কথা বলা হচ্ছে, রবীন্দ্র সাহিত্য তো আর এখানে পাল্টিয়ে দিয়েছে, আবার বলছে যে একই থাকবে, এটা কি করে সম্ভব। আবার দেখো যে এখানে ইউনিট 5 বলেছে নাটক প্রহসনে, আবার ছোট গল্পে ইউনিট 5 বলেছে, ফলে বেশ কিছু মানে ভাইরাল পিডিএফে বেশ কিছু ভুল রয়েছে। তো আশা করব যেটা অফিসিয়াল সিলেবাস হবে সেখানে এই ভুলগুলো থাকবে না, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেই যে শেষে যে একই থাকবে বলেছে, শেষের এই 7, 8, 9, 10 এখানে কি কি রয়েছে ইউনিটে এবং এখান থেকে আমাদের কী কী পড়তে হবে সে আমি মানে বর্তমান সিলেবাসটা বের করে আমি তোমাদেরকে বলছি। দেখো বর্তমান সিলেবাসের 9 ইউনিটে রয়েছে হচ্ছে ছন্দ অলঙ্কার, এটা কিন্তু পড়তে হবে, অর্থাৎ ছন্দ অলঙ্কার থাকবেই, ঠিক আছে। ছন্দ অলঙ্কার থাকবেই, যেভাবেই থাক না কেন ছন্দ অলঙ্কার সম্পূর্ণটাই আমাদের পড়তে হবে। তাই সবার প্রথমে ইউনিট 1, ইউনিট 2 এর কিছু অংশ পড়তে পড়তে তোমরা ছন্দ অলঙ্কারটাও পড়বে। আমি কিন্তু এখন থেকে এই ইউটিউব চ্যানেলে ছন্দ এবং অলঙ্কারের উপরে ক্লাস কিন্তু দিতে থাকবো। আর ভারতীয় কাব্যতত্ত্ব বা পাশ্চাত্য কাব্যতত্ত্বও কিন্তু এক থাকবে, এটা থাকবেই, ঠিক আছে। বর্তমান সিলেবাসে আছে, পুরনো সিলেবাসেও ছিল এবং আগামী নতুন সিলেবাসেও কিন্তু এটা থাকবেই। তো এটাও কিন্তু আমরা পড়তে পারি। তাহলে দেখো ভাষা আমরা পেলাম, ভাষা সম্পূর্ণটা পড়তে হবে, হ্যাঁ। অলঙ্কার সম্পূর্ণটা পড়তে হবে, ছন্দ সম্পূর্ণটা পড়তে হবে, ঠিক আছে। কাব্যতত্ত্ব সম্পূর্ণটা পড়তে হবে। দেখো 4টা ইউনিট, মোট 10টা ইউনিটের মধ্যে 4টা ইউনিট কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। মধ্যযুগ থেকে আমি কিছু বেছে দিলাম, ঠিক আছে, সেই বাছা অংশটা কিন্তু তোমরা পড়বে। তো এই যে 4.5টা মধ্যযুগ থেকে যে অর্ধেক ধরি বা অর্ধেকেরও কম যদি ধরি, আমি হাফ বলেই বলছি, এই যে 4.5টা ইউনিট, এই 4.5টা ইউনিট কিন্তু কভার করতেই তোমাদের কিন্তু সময় লাগার কথা 2 মাস, ঠিক আছে। এবং এই যে এখন ডিসেম্বরের শেষ, এটা 2024 ডিসেম্বরের শেষ চলছে,
হ্যাঁ, আমরা যদি জানুয়ারি থেকে ধরি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে কিন্তু আমরা এই সিলেবাসটা কমপ্লিট করতে পারি। তাই নতুন সিলেবাস কী হবে, কতটা পরিবর্তন হচ্ছে, নতুন সিলেবাস পরীক্ষা দেবো কি দেবো না, এই চিন্তাটা দূরে সরিয়ে রেখে চলো আমরা এই যে 4.5টা সিলেবাস পেলাম, এই 4.5টা মানে ইউনিট, এই 4.5টা ইউনিটকে আমরা আগে 2 মাসের মধ্যে কভার করি। আশা করি যে এই 2 মাসে কভার করতে করতেই আমাদের কাছে একটা খবর চলে আসবে যে সিলেবাস নতুন হচ্ছে নাকি এই পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি যারা নতুন নেট সেট পড়তে চাও তাদের কাছে। তো তোমরা অবশ্যই এবার এই আমার ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এখানে আসছে ব্যতিক্রমধর্মী নেট সিলেবাসের টপিক ধরে ধরে ক্লাস। আর তোমরা যদি আমার ডাইরেক্ট ক্লাস করতে চাও অনলাইন বা অফলাইনে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সেখানে ডিটেলসে বলে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।